আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আবার নতুন করে করোনা সংক্রমিত বেড়ে গেছে। তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করে আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং জনসমূহ সবসময় পরিহার করে চলবে। আজকে তোমাদের রাসায়নিক বন্ধনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আমরা আগের ক্লাসগুলোতে রাসায়নিক বন্ধন কাহাকে বলে, রাসায়নিক আসক্তি কি, এগুলো বলেছি। রাসায়নিক বন্ধনের প্রকারভেদ যে আমাদের মৌলসমূহকে দুই ভাগে আমরা ভাগ করেছিলাম। কিছু মৌল ধাতব মৌল, কিছু অধাতব মৌল, আর কিছু আছে মৌল যেগুলো হচ্ছে উভয়ধর্মী অর্থাৎ অপধাতু। আমরা এই মৌলসমূহ এক একটা মৌলের সাথে কিভাবে তারা আসক্তির মাধ্যমে বন্ধন গঠন করে এটা নিয়ে বলব। রাসায়নিক বন্ধনের প্রকারভেদে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে রাসায়নিক বন্ধন হচ্ছে তিন প্রকার। প্রথমে আয়নিক বন্ধন, তারপরে সমযোজী বন্ধন, এরপর আমাদের হচ্ছে ধাতব বন্ধন। এখানে আরেকটা কথা যে সমযোজী বন্ধনের সাথে আরেকটা বন্ধন আছে, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটাও সমযোজী বন্ধনের মধ্যেই পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আয়নিক বন্ধন, এটা সাধারণত কোন কোন মৌলের সাথে এরা সংযোজিত হয়? আয়নিক বন্ধন সংযোজিত হয় ধাতব মৌলের সাথে অধাতব মৌলের বন্ধন, আর সমযোজী বন্ধন অধাতব মৌলের সাথে অধাতব মৌলের সমযোজী বন্ধন, আর ধাতুর সাথে ধাতু যে বন্ধন সেটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। আমি কিছুক্ষণ আগে বলেছি যে সমযোজী বন্ধন দুই রকম, একটা সমযোজী বন্ধন আর একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। শুধু সমযোজী বন্ধন হচ্ছে উভয় মৌল একটি ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন, আর সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে উভয় মৌল অধাতু বা ধাতু যাই হোক না কেন, এদের মধ্যে এক জোড়া ইলেকট্রন জোড় দেবে আর অপর মৌল এক জোড়ায় নিয়ে বন্ধনে আবদ্ধ হবে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, আয়নিক বন্ধন কোনগুলোকে বলা হচ্ছে? আমরা কিছুক্ষণ আগে বলছি যে ধাতব মৌলের সাথে অধাতব মৌল। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এই সমস্ত মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে। আর গ্রুপ 17, গ্রুপ 16, গ্রুপ 15 এ সমস্ত গ্রুপের মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে যথাক্রমে 17 নম্বরে থাকে হচ্ছে 7টি, 16 নম্বরে 6টি এবং 15 থাকে 5টি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে গ্রুপ 1 নম্বর গ্রুপের মৌলসমূহ যাদের একটি, দুটি বা তিনটি থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গ্রুপের 3টি করে ইলেকট্রনগুলো তারা দান করে। আর ওইদিকে অধাতব মৌলসমূহ যেগুলো হচ্ছে 15, 16 এবং 17 নম্বর গ্রুপের মৌলসমূহ সাধারণত যথাক্রমে তারা 3টি, 2টি বা 1টি ইলেকট্রন গ্রহণ করতে থাকে। তাহলে এই ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে বন্ধনগুলো হয়, তাহলে আমরা সংজ্ঞা এভাবে বলতে পারি যে যে সমস্ত ধাতব মৌলসমূহ তারা ইলেকট্রন বর্জন করে তার নিকটতম নিঃসরকারী ইলেকট্রনিক কাঠামো অর্জন করে, আর যে সমস্ত অধাতব মৌলসমূহ ইলেকট্রনগুলো গ্রহণ করে তারাও কিন্তু তার নিকটতম নিঃসরকারী ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে। অর্থাৎ প্রত্যেকটা আয়ন গঠন করে, যে আয়নের হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে তখন ইলেকট্রন গ্রহণ ও বর্জন করার পরে 8টি করে ইলেকট্রন পূর্ণ হওয়ার পর এদের মধ্যে যে রাসায়নিক আসক্তি তৈরি হয়, এদের মধ্যে যে বন্ধনটা হবে সেই বন্ধনটাই হচ্ছে আয়নিক বন্ধন। উদাহরণস্বরূপ তোমাদের দেখাই, সোডিয়াম 11টি প্রোটন কণা আছে। ইলেকট্রনের প্রথম শেলে 2টো, দ্বিতীয় শেলে 8টি, আর সর্বশেষ শক্তি স্তরে আছে হচ্ছে 1টি ইলেকট্রন। আর আমরা যদি এটা হচ্ছে কত নম্বর গ্রুপের মৌল? 1 নম্বর গ্রুপের মৌল। আর ক্লোরিন
এটা আমাদের হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল 1s2 2s2 2p6 3s2 3p5। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল আর ক্লোরিনটা 17 নম্বর গ্রুপের মৌল। এখানে একটি ইলেকট্রন আছে আর এখানে আছে হচ্ছে 5 আর 2 7টি ইলেকট্রন আছে। যখনই একটি ইলেকট্রন দান করে একে দেবে তখন এরা একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে এবং এরা 2 + 6 এরা অষ্টক পূরণ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়মিত ইলেকট্রনের কাঠামো অর্জন করবে। আর এইখানে আমাদের দেখতে পাচ্ছি যে আর্গনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের কাঠামো অর্জন করবে। আমরা জানি যে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় ইলেকট্রন কাঠামো হচ্ছে সর্বশেষ সেলে 2s2 2p6, আর আর্গনের ক্ষেত্রে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে সর্বশেষ 3s2 3p6। এখন ইলেকট্রন দান করার পরে সোডিয়াম যখন তার বাইরে ইলেকট্রন দান করে সোডিয়াম আয়ন গঠন করলো, আর দান করে ইলেকট্রন অধাতব মৌল ক্লোরিন গ্রহণ করে দান করে গ্রহণ করে ক্লোরাইড গঠন করলো। পরস্পর বিপরীত চার্জযুক্ত আয়ন, এটা ধনাত্মক চার্জযুক্ত আয়ন, এটা ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। ধনাত্মক চার্জযুক্ত আয়ন কেন ইলেকট্রন বর্জন করলো, দান করলো। সাধারণত ধনাত্মক বা পজিটিভিটি যার বেশি তার সঙ্গে ইলেকট্রন দান করে আর এর ইলেকট্রন গ্রহণ করে। এদের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক চার্জিত হওয়ার কারণে এদের মধ্যে আকর্ষণ বোধ করলে তার যে যৌগটা গঠন করলো সেই যৌগটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড ধাতব মৌলের সাথে অধাতব মৌলের রাসায়নিক বন্ধনকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। আমরা ক্লোরিন বাদ দিয়ে যদি আর একটা উদাহরণ দেখাই, মনে করো অক্সিজেন যদি দেখাই, তাহলে আমরা অক্সিজেন যদি অক্সিজেন দেখাই, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। তাহলে এখানে মোট 8টি ইলেকট্রন আছে। এই 8টি ইলেকট্রনের মধ্যে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন দান করতে পারে। তাহলে সোডিয়াম যদি একটি ইলেকট্রন দান করে, তাহলে অক্সিজেন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে মোট ইলেকট্রন হবে হচ্ছে 4 2 6 7টি হবে। কিন্তু অষ্টক পূরণ করার জন্য অক্সিজেন পরমাণু আরো একটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 2 পরমাণু সোডিয়াম থেকে 2টি ইলেকট্রন দান করবে। 2 পরমাণু সোডিয়াম থেকে 2টি ইলেকট্রন দান করে 2 পারমাণবিক সোডিয়াম আয়ন গঠন করবে, আর অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড গঠন করবে। তাহলে আমাদের চিত্রটা এরকম হচ্ছে যে সোডিয়াম, অক্সিজেন, সোডিয়ামের বাইরের সেলে আছে ইলেকট্রন একটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 আর আছে একটা ইলেকট্রন। এখানে আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, আর বাইরে আছে একটা। আর অক্সিজেনের বাইরের সেলে আছে হচ্ছে মোট 6টা। তাহলে দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা অক্সিজেন 6টি ইলেকট্রন। তাহলে এক ইলেকট্রন যখন এখানে গ্রহণ করলো, আবার এক ইলেকট্রন যখন এখানে গ্রহণ করলো, তখন অক্সিজেন অষ্টক পূরণ করলো। আর যখন ইলেকট্রনটা দান করলো তখন সোডিয়াম আয়ন হলো, অক্সিজেন এই সাইডে একটা ঋণাত্মক চার্জ, যেহেতু সোডিয়াম ইলেকট্রন দান করলো, তাহলে আমাদের যৌগটা কেমন হলো? সোডিয়াম ধনাত্মক, অক্সাইড ঋণাত্মক, সমান সোডিয়াম অক্সাইড। তাহলে সোডিয়াম অক্সাইড যৌগটা আমাদের আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড যৌগের ক্ষেত্রে আমরা দেখেছি যে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দান করেছে, আর ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে তারা অষ্টক পূরণ করেছে। কিন্তু সোডিয়াম
একটি ইলেকট্রন দান করছে অক্সিজেন, একটি ইলেকট্রন পেয়ে হচ্ছে অষ্টকে একটি ইলেকট্রন কম থাকছে এবং সোডিয়াম আরেক পরমাণু থেকে আরেকটি ইলেকট্রন দান করে অক্সিজেন অষ্টক পূরণ করতেছে। এইভাবে আমাদের কাছে নিকটতম তার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে তাদের মধ্যে আয়নিক বন্ধন গঠন করে। এখানে দেখতে পাচ্ছেন যে সোডিয়াম আয়ন আর অক্সাইড আয়ন, এই আয়ন গঠন করে যে বন্ধনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। আচ্ছা, তাহলে তোমাদের আয়নিক বন্ধন কোন কোন মৌলগুলো গঠিত হয় বলা হলো। আয়নিক বন্ধন গঠনে হচ্ছে শর্ত আছে। ধাতব মৌলসমূহ যেগুলো ইলেকট্রন দান করে সেই সমস্ত মৌলসমূহ হচ্ছে ইলেকট্রন দান করার ক্ষমতা থাকতে হবে এবং তারা সহজেই যাতে ইলেকট্রন দান করতে পারে। আর যে সমস্ত অধাতব মৌলসমূহ আছে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকতে হবে, অর্থাৎ উচ্চ তড়িৎ ঋণাত্মক আর হতে হবে। আর ধাতব মৌলসমূহ হচ্ছে তাদের আয়নীকরণ শক্তির মান কম থাকে, তার নিম্ন আয়নীকরণ শক্তি ধাতব মৌলসমূহ, আর অধাতব মৌলসমূহ হচ্ছে উচ্চ ইলেকট্রন আসক্তি বা উচ্চ ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির কথার অর্থ হচ্ছে যে সমস্ত মৌলসমূহ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। আর ধাতব মৌলসমূহ হচ্ছে বলে যে নিম্ন আয়নীকরণ শক্তি, যার আয়নীকরণ শক্তির মান যত কম হবে তত সে সমস্ত মৌল খুব কম শক্তিতেই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে। এর ফলে উচ্চ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অধাতুর বেশি এবং ধাতব মৌল কম হওয়ার কারণে এরা পরস্পর ইলেকট্রন দেওয়া নেওয়া করে একটা যৌগ গঠন করে। সেই যৌগটা একেবারে আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়, যারা হচ্ছে অধিক স্থায়িত্ব অর্জন করে, সহজে বন্ধনটা আবার বিচ্ছিন্ন করা যায় না। এরকম আমাদের আরও অনেক যৌগের উদাহরণ আছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটি আয়নিক যৌগ। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটি কিন্তু ধাতব মৌলের সাথে অধাতব মৌলযুক্ত যৌগ হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে অক্সিজেনের তীব্র তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রন আসক্তি মান এর বেশি হওয়ার কারণে ধাতব অ্যালুমিনিয়ামের সাথে এর যৌগটা আয়নিক যৌগ। কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে উচ্চ ইলেকট্রন আসক্তির মান অক্সিজেন থেকে ক্লোরিনের কম হওয়ার কারণে এটা আয়নিক বন্ধনে গঠিত হলেও এদের বৈশিষ্ট্য হচ্ছে সমযোজী। যেহেতু এখানে ক্লোরিন পরমাণু হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে অনেক কম। আচ্ছা, এরপর তোমাদের আয়নিক বন্ধন আমাদের পড়ালাম, এবার তোমাদের আলোচনা করবো হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, সমযোজী বন্ধন সম্পর্কে তোমাদের কিছুক্ষণ আগে ধারণা দিয়েছি যে আয়নিক বন্ধন ধাতব মৌলের সাথে অধাতব মৌলের যে বন্ধন হয়, আর সমযোজী মৌল হচ্ছে অধাতব মৌলের সাথে অধাতব মৌলের যে বন্ধন। এটাও বলা হয়েছে যে অধাতব মৌলের সাথে অধাতব মৌলের যে সর্বশেষ শক্তি স্তরে একটি বিজোড় ইলেকট্রন থাকে, সেই বিজোড় ইলেকট্রন এক মৌলের সাথে অপর মৌলের বিজোড় ইলেকট্রনের যে বন্ধনে আবদ্ধ হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তারপর তোমাদের উদাহরণ দেখা একটা সহজ উদাহরণ, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 1, এখানে তাদের s অরবিটালে একটি মাত্র ইলেকট্রন আছে। আর অক্সিজেন 8, পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p4। তাহলে আমরা অক্সিজেনের যে 8টি ইলেকট্রন বিন্যাস করে দেখালাম, এখানে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে অযুগ্ম ইলেকট্রন না থাকলে আমাদের এই হাইড্রোজেনের s অরবিটালের ইলেকট্রনটা এর সাথে দ্বিত্ব বা কিভাবে এরা হচ্ছে একে অপরে অংশগ্রহণ করবে, মানে শেয়ার করবে। তাহলে দেখে এটা উদ্দীপিত করবো, অক্সিজেনকে উদ্দীপিত করার পরে 1s2 2s2। আমরা জানি যে পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল থাকে, px py pz। আর এখানে যে 4টি ইলেকট্রন আছে p অরবিটালের,
আমরা প্রথমে একটা একটা করে সব পূরণ করব। পূরণ করার পরে বাকি যে একটা থাকবে তাহলে এখানে দুটো পূরণ করব, চারটা। তাহলে আমাদের 4টি ইলেকট্রন এখানে দেখাতে পাচ্ছি। তাহলে পি উপস্তরে যে 4টি ইলেকট্রন আছে সেটা একটি হচ্ছে জোড়বদ্ধ আছে আর অপর দুটো হচ্ছে বিজোড় বা একটা একটা করে আছে। তাহলে এখানে হাইড্রোজেনের একটি নিঃসঙ্গ ইলেকট্রনটা এর সঙ্গে সঙ্গী হয়ে এটা জোড়া হবে, জোড়া হয়ে এর অংশগ্রহণ করবে অর্থাৎ শেয়ার করবে। কিন্তু এখানে অক্সিজেনের আরেকটি আছে, অতএব আমাদের 2 পরমাণু হাইড্রোজেনের সাথে অপর আরেকটি ইলেকট্রনের সাথে শেয়ার গঠন করবে, তারা পরস্পর বিপরীত স্পিনে ঘুরবে। তাহলে আমরা সহজে দেখাতে পাচ্ছি যে হাইড্রোজেন একটি ইলেকট্রন ক্রস দিয়ে দেখালাম, আর অক্সিজেনের 2 জোড়া, এক জোড়া দেখালাম, আর এখানে নিঃসঙ্গ ইলেকট্রন দেখালাম। আরেক পরমাণু হাইড্রোজেন একটি নিঃসঙ্গ ইলেকট্রন। এই নিঃসঙ্গ ইলেকট্রনের মধ্যে যে বন্ধনে আবদ্ধ হলো এটাকে আমরা বলি হচ্ছে, এই বন্ধনটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা কিছুক্ষণ আগে বললাম যে সমযোজী বন্ধন হচ্ছে ধাতব মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরের নিঃসঙ্গ ইলেকট্রন। সেই নিঃসঙ্গ ইলেকট্রন অপর মৌল হতে পারে, নিজেদের মধ্যে হতে পারে, তারা শেয়ারের মাধ্যমে দ্বিতীয় বা দুটি পূরণ করে যে বন্ধনে আবদ্ধ হলো। নিজেদের মধ্যে বলতে আমরা বোঝাতে চাচ্ছি, যেমন আমরা হাইড্রোজেন অণু, এখানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন এখানে যে শেয়ার করছে। আবার অক্সিজেনের ইলেকট্রন আমরা দেখাতে পারি যে অক্সিজেনের বাইরের সাইডে আছে মোট কয়টি ইলেকট্রন, 2, 2, 4, 5, 6, দুটো আছে জোড়বদ্ধ। তাহলে দুটো জোড়বদ্ধ, 2 জোড়া, আর একটা আছে নিঃসঙ্গ। তাহলে আমাদের এখানে জোড়বদ্ধ নিঃসঙ্গ, এদের সাথে বন্ধ করে আমাদের উভয় পরমাণু কিন্তু অষ্টকরণ করলো এবং এদের মধ্যে যে বন্ধনটা আবদ্ধ হলো এই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন সব সময় হচ্ছে অধাতব মৌলের সাথে অধাতব মৌলের বন্ধন। আচ্ছা, তবে এই সমযোজী বন্ধন আরেক রকমের আছে, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা বইতে একটা আলাদা প্রকারভেদ হিসেবে দেখানো হয়, কিন্তু এটা হচ্ছে সমযোজী বন্ধনেরই একটা রূপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় মৌলই একটি ইলেকট্রন শেয়ার করে তারা হচ্ছে বন্ধনে আবদ্ধ করে তারা সমযোজী বন্ধন গঠন করবে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে যে উভয় মৌলের মধ্যে যে কোনো একটি মৌল এক জোড়া ইলেকট্রন দেবে আর অপর মৌল কোনো ইলেকট্রন না দিয়েই তারা বন্ধনে আবদ্ধ হবে। আমরা উদাহরণস্বরূপ দেখাই। উদাহরণস্বরূপ মনে করো যে একটা যৌগ অ্যামোনিয়া, এখানে আমরা জানি যে নাইট্রোজেন মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। 5টি ইলেকট্রনের 3টি ইলেকট্রন এখানে শেয়ার করেছে, একটা ইলেকট্রনটা রয়ে গেছে। কিন্তু আমরা প্রোটন অর্থাৎ হাইড্রোক্লোরিক থেকে হাইড্রোজেন আয়নটা যখন নিলাম তখন দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন পরমাণুর থেকে ইলেকট্রন যাওয়ার পরে এখানে কোনো আর ইলেকট্রন নেই। তখন এই অ্যামোনিয়া অণুর এক জোড়া যে জোড়বদ্ধ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে তা এক জোড়ায় হাইড্রোজেন আয়ন প্রোটনকে দিয়ে যে বন্ধনটা হবে এই বন্ধনটাকে বলা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, ইনশাআল্লাহ তোমাদের আজকে সমযোজী বন্ধন এবং আণবিক বন্ধন সম্পর্কে বলেছি। আগামী ক্লাসে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন নিয়ে আলোচনা করব। তোমরা আজকে এই পর্যন্ত ভালো থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।